আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল ২৭ ব্যাচের শিক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলামের ইতিহাস প্রথম অধ্যায় প্রাক ইসলামী পটভূমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবন। প্রথম পরিচ্ছেদ হচ্ছে প্রাক ইসলামী আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সীমা। আমি যতটুকু এখান থেকে দাগিয়ে রাখছি বা যতটুকু বলবো যে পড়ার জন্য, যে অংশটা পড়ার জন্য বলবো অতটুকু অংশ পড়লেই যথেষ্ট। বাকি অংশগুলো না পড়লেও চলবে, যেহেতু বিগত দিন পর্যন্ত আপনারা প্রতিষ্ঠানে অথবা নিজেরা পড়ছেন। এখন পুরাটা না পড়লেও হবে। সিলেবাসের পুরো অধ্যায় সিলেবাস, বাট আপনার জানতে হবে যে কতটুকু বাদ দিতে হবে বা কতটুকু করতে হবে এবং কোথা থেকে প্রশ্নগুলো ধরা হয়। সৃজনশীল বিষয়ে আপনি প্রশ্নগুলো লিখতে হলে বই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনার পড়াগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে এবং প্রশ্নগুলা কেমন হয় তার জন্য একটা ধারণা নিয়ে রাখতে হবে। প্রথম পরিচ্ছেদের এই যে উপরের যে অংশটুকু আছে, এই অংশটুকু থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ আছে যা আপনাদের পড়ে রাখা প্রয়োজন। পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। আপনার এই অংশ থেকে যে এমসিকিউ হয় তার ভিতরে একটি, যে ইসলামের প্রাণকেন্দ্র কোনটি? পবিত্র আরব ভূখণ্ড। আরব ভূমি ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। মানে হচ্ছে যে আরব ভূমিটা তিনটা মহাদেশের একটা মিলন জায়গা। এদেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। তাহলে আরব ভূমির মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা। পবিত্র কোরআনে আরবের মক্কা নগরীকে ডাকা হয় উম্মুল কোরা বা আদিনগরী। এখান থেকে যে অংশটা হয় যে উম্মুল কোরা শব্দের অর্থ কি? আদিনগরী। কোন দেশের মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা? আরবের। আরব ভূমি কোন কোন মহাদেশের মিলনস্থলে অবস্থিত? ইউরোপ, আফ্রিকা ও এশিয়া। আরব নামের উৎপত্তি, কোথা থেকে এই আরব নামটার উৎপত্তি হয়? প্রাচীনকালে হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত তায়ামা প্রদেশের কাছে আরাবা নামক স্থান ছিল। তার মানে হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত তায়ামা প্রদেশের কাছে কি ছিল? আরাবা নামক স্থান ছিল। সেই আরাবা থেকেই কালক্রমে আরব শব্দের উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ মনে করেন ইয়ারাব থেকে আরব শব্দের উৎপত্তি হয়। ইয়ারাব ছিল কাহতানের পুত্র সন্তান। এই অংশটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কেউ কেউ মনে করেন ইয়ারাব থেকে আরব শব্দের উৎপত্তি হয়। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই যতগুলা আরবের যে নামের উৎপত্তি আছে সেখান থেকে ইয়ারাবটাকেই হচ্ছে বেশি বইতে প্রশ্নের উত্তরে ধরা হয়। ইয়ারাব ছিল কাহতানের পুত্র সন্তান। তাহলে কাহতান কে ছিল? কাহতান ছিল দক্ষিণ আরবীয়দের পূর্বপুরুষ। কাহতান কে ছিল? দক্ষিণ আরবীয়দের পূর্বপুরুষ। অন্য একটি তথ্য থেকে জানা যায় যে হিব্রু ভাষায় প্রচলিত আবহার শব্দটি আরব শব্দের সমর্থক। এখন থেকে এমসিকিউ হতে পারে যে আবহার শব্দটি কোন ভাষার শব্দ? হিব্রু ভাষার শব্দ। এটাই আরব শব্দের কি? সমর্থক। আরব এবং আবহার দুটি শব্দের সমর্থক বাংলা শব্দ হলো মরুভূমি। মানে আরব শব্দের আরেকটি অর্থ হচ্ছে কি? মরুভূমি। আরব এবং আবহার এই দুটি হচ্ছে একে অপরের সমর্থক, কিন্তু এই আরব শব্দের যে বাংলা যে শব্দের যে অর্থ সেটা হচ্ছে মরুভূমি। অপরদিকে পাশ্চাত্য অঞ্চলের লোকজন আরবীয়দের সারাসেনি হিসেবে অভিহিত করেন। সাহারা শব্দ থেকে উৎপন্ন সারাসেনি শব্দের অর্থ হলো মরুভূমি। তার মানে এখানে যদি বলা হয় যে সারাসেনি শব্দের অর্থ কি? মরুভূমি। সাহারা শব্দের অর্থ কি? তাও মরুভূমি। সারাসেনি শব্দের অর্থ মরুভূমি, সাহারা শব্দের অর্থ মরুভূমি। আবার আরব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি? ভাগ্নিকা। এই টোটাল আরবের নামকরণ কিভাবে করা হয় এই অংশটা আপনাদের ভালো করে যদি একটু মাথায় থাকে তাহলে হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন আসলে আপনারা দিতে পারবেন। প্রাচীন আরবের ভূপ্রকৃতি। পবিত্র আরব ভূখণ্ড পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অবস্থিত এই ভূখণ্ডের তিন দিকে সমুদ্র ও একদিকে স্থল দ্বারা বেষ্টিত।
তাই এই ভূখণ্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হয় হচ্ছে যে জাজিরাতুল আরব কাকে বলা হয়, আর এমসিকিউ হয় জাজিরাতুল আরব শব্দের অর্থ কি। জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। জাজিরাতুল আরব শব্দের অর্থ কি? আরব উপদ্বীপ। যে আরবের চারদিকে, যে পূর্বে পারস্য, পশ্চিমে লোহিত, উত্তরে সিরিয়া, দক্ষিণে ভারত। তো যখন প্রশ্ন আসবে যে বলবে যে আরবের পূর্বে কোন দিকে, পূর্ব দিকে কি অবস্থিত? পূর্ব দিকে পারস্য উপসাগর, পশ্চিমে কি অবস্থিত? লোহিত সাগর, উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর। মানে হচ্ছে তিন দিকেই পানি, একদিকে মাত্র হচ্ছে কি মরুভূমি। এই জন্য এটাকে বলা হয় জাজিরাতুল আরব। তাহলে আরব ভূখণ্ডকে জাজিরাতুল আরব বলার কারণ কি? যে তিন দিকে সমুদ্র আর একদিকে হচ্ছে কি স্থল দ্বারা বেষ্টিত, তাই এটাকে বলা হয় জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। তবে ভূপ্রকৃতির দিক থেকে আরব ভূমি সিরীয় মেসোপটেমিয়ার মরু অঞ্চলের অংশ ছিল। ধারণা করা যায় আরব ভূমি সাহারা ভূমির অন্তর্ভুক্ত ছিল। তাহলে আরব ভূমি কার অন্তর্ভুক্ত ছিল? আরব ভূমি ছিল সাহারা ভূমির অন্তর্ভুক্ত। লোহিত সাগরের তীরব্যাপী একটানা পর্বত মালাকে আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়। এই লাইনটা খুব ভালো করে মুখস্থ করে নেন, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। যে আরবের মেরুদণ্ড, আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয় কাকে? লোহিত সাগরের তীরব্যাপী টানা পর্বতমালাকে বলা হয় আরব অঞ্চলের মেরুদণ্ড। এখান থেকে গুরুত্ব সহকারে যে অংশটা পড়বেন সেটা হচ্ছে যে আন-নুফুদ শব্দের অর্থ কি? আন-নুফুদ হচ্ছে সাদা ও লালচে বালিযুক্ত অঞ্চল। এর প্রাচীন নাম হলো আল বাদিয়া। ও উত্তরে নুপুদ থেকে দক্ষিণে আল রাব আল খালি পর্যন্ত বিস্তৃত লাল বালুপূর্ণ অঞ্চল হচ্ছে আদ্দাহানা বা লাল ভূমি। তাহলে আদ্দাহানা শব্দের অর্থ কি? লাল ভূমি। এটা 600 মাইলেরও বেশি বিস্তীর্ণ অঞ্চল। যদি প্রশ্ন আসে যে সবচেয়ে বৃহত্তম মরুভূমির নাম কোনটি, তাহলে হচ্ছে আদ্দাহানা। আরব ভূখণ্ডের আয়তন। আরব ভূখণ্ডের আয়তন দুইটি, একটা হচ্ছে বর্গ মাইলে আর একটা হচ্ছে বর্গ কিলোমিটারে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যখন বর্গ মাইল দেওয়া থাকবে বর্গ মাইল, আর বর্গ কিলোমিটার দেওয়া থাকলে বর্গ কিলোমিটার। দেখা গেছে আবেগে আপনি মাইলের জায়গায় কিলোমিটার দিয়ে দিবেন না, বা কিলোমিটারের জায়গায় মাইল দিয়ে দিবেন না। ভৌগোলিক পরিস্থিতির এই অংশটা থেকে আপনার যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভৌগোলিক পরিস্থিতির দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়? আরবকে 3 ভাগে ভাগ করা হয়। গ্রিক ভূগোলবিদদের মতে এই ভাগগুলো হলো মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। কখনো কখনো মরু অঞ্চলে বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হয়। ভৌগোলিক পরিচিতির দিক থেকে আপনারা জাস্ট এটা একটু দুই একবার রিডিং যদি পড়ে নেন তাহলেই হবে। তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে না। যদিও আসে যে উদ্দীপকের সাথে আহ, আরবের ভৌগোলিক পরিচিতি, ভৌগোলিক অবস্থার বর্ণনা দাও, তখন হয়তোবা এখান থেকে আপনারা এই অংশটা লিখতে হবে যেটা কেমন ছিল। আর এখান থেকে যেটা এমসিকিউ হয় সেটা হচ্ছে যে আরবকে 3 ভাগে ভাগ করা হয়। যে ভৌগোলিক পরিস্থিতির দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়, মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল এবং উর্বর অঞ্চল। আবহাওয়া কেমন ছিল? আবহাওয়া ছিল শুষ্ক ও গ্রীষ্ম প্রধান। এখান থেকে যে একটা এমসিকিউ সেটা হচ্ছে সাইমুম মানে কি? সাইমুম মানে হচ্ছে বালুচর। যদি আপনারা পারেন তো ভৌগোলিক পরিস্থিতিটা ভালো করে রিডিংটা একটু যদি মাথায় রাখতে পারেন তাহলে ভালো হবে। তেমন গুরুত্বপূর্ণ ভাবে প্রশ্নটা আসে না, শুধু এখান থেকে কয়েকটা এমসিকিউ খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আরবের উপদ্বীপের বৈশিষ্ট্যের ভিতরে আপনারা যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে যে আরবে কিছু পর্বত শৃঙ্গ দেখা যায়, সেগুলো কত ফুট উঁচুতে? 4000 থেকে 6000 ফুট উঁচুতে, অথবা যদি বলা হয় কত মিটার উঁচুতে, যে 1218 থেকে 1819 মিটার উঁচুতে অবস্থিত। এখন হচ্ছে আরব ভূখণ্ডের 1/3 হচ্ছে মরুময়। বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আদ্দাহানা এবং ক্ষুদ্রতম মরুভূমির নাম হচ্ছে কি? আর আল হাররা। আরবের ফসলাদি থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে খেজুর আরবদের প্রধান খাদ্য, এটা হচ্ছে মাথায় রাখবেন। এবং বেদুইনের প্রধান খাদ্য হচ্ছে উটের মাংস। এই দুটো থেকে কনফিউশন হয় যে খেজুর আরবদের প্রধান খাদ্য, খেজুর ছাড়া তাদের জীবন ধারণ করা ছিল কষ্টকর, তাই খেজুর গাছকে আরব দেশে বৃক্ষরানী হিসেবে উল্লেখিত করা হয়। তারপরে হচ্ছে যে খেজুরের বীজ চূর্ণ করে উটের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তাহলে উটের খাদ্য হিসেবে কি ব্যবহার করা? উটের খাদ্য হিসেবে খেজুরের বীজ চূর্ণ করে উটের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
খেজুর গাছের মিষ্টি রস আরব বেদুইনদের অন্যতম পানীয়। প্রত্যেক বেদুইনের স্বপ্ন হলো দুটি কৃষ্ণদ্রব্য, এক হচ্ছে যে পানি আর এক হচ্ছে খেজুর। এটাকে আরবিতে বলা হয় আল আসওয়াদান। অতএব আল আসওয়াদান অর্থ কি? পানি ও খেজুর। আল আসওয়াদান অর্থ কি? পানি ও খেজুর। প্রশ্ন হতে পারে যে আরবের খাঁটি সোনা কোথায় পাওয়া যেত? তাহলে আপনাদের উত্তর দিতে হবে হচ্ছে ইয়েমেন অঞ্চলে। ইয়েমেন অঞ্চলে কি পাওয়া যেত? আরবের খাঁটি সোনা পাওয়া যেত। আরবের প্রাণী, এই আরবের প্রাণীর যেই অংশটা, এটা একটু ভালো করে পড়বেন যে উদ্দীপকে কয়েকটা প্রাণীর সাথে উল্লেখ করে আপনাকে এমন ভাবে দিবে যে বলবে যে কোন প্রাণীদের সাথে সাদৃশ্য রয়েছে। যে উদ্দীপকের উপরে প্রাণীর সাথে আরবের কোন প্রাণীর সাথে সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করে, এইভাবে একটা সৃজনশীল তৈরি করে দিতে পারে একটা সৃজনশীল থেকে। তো সেখান থেকে আপনার এখানে যেটা ভালো করে একটু এটা পড়ে রাখবেন, প্রাণীগুলোর যে অবস্থাটা সেটা। আরবের জীবগুলোর মধ্যে ছিল চিতাবাঘ, হায়না, নেকড়ে, শিয়াল ও গিরগিটি। এবং শিকারী পাখির মধ্যে ছিল ঈগল, বাজ পাখি, পেঁচা। অতি পরিচিত পাখির মধ্যে ছিল জুটিওয়ালা পাখি, হুদহুদ। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে জুটিওয়ালা পাখি হুদহুদ এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। যে জুটিওয়ালা পাখি কোনটি? হুদহুদ। হুদুদ কি? কোন ধরনের পাখি? জুটিওয়ালা পাখি। বা হুদুদ কি? জুটিওয়ালা পাখি। মনিবের প্রতি মর্ম স্পর্শী আনুগত্যের জন্য সুপ্রসিদ্ধিত হচ্ছে ঘোড়া। তাহলে ঘোড়া একমাত্র হচ্ছে এমন প্রাণী যেটা মনিব মানে যে তাকে লালন পালন করে তার প্রতি সে খুবই অনুগতশীল। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে মরুভূমির জাহাজ কোনটি? উট। এখান থেকে যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটা হচ্ছে যে উটকে মরুভূমির জাহাজ কেন বলা হয়। আপনারা মানে লেখার সময় যদি এভাবে লেখেন যে উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? উট ছিল যাযাবরদের একমাত্র বাহন যা উত্তপ্ত মরুভূমিতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারত, এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র উটের পিঠে বোঝাই করে এই বালুময় উত্তপ্ত মরুভূমিতে উট দিয়ে নিয়ে আসতো, তাই বলা হয় উটকে মরুভূমির জাহাজ। এইভাবে আপনারা লিখে দিবেন। উটের মাংস হচ্ছে বেদুইনদের খাদ্য এবং দুগ্ধ ছিল পুষ্টিকর পানীয়। উটের চামড়া দিয়ে তারা তাঁবু ও পোশাক তৈরি করে। এই অংশটাও পড়ে রাখবেন যে উটের মাংস ছিল বেদুইনদের খাদ্য এবং দুধ ছিল পুষ্টিকর পানীয়, এবং উটের চামড়া দিয়ে তাঁবু এবং পশম দিয়ে পোশাক তৈরি করা হয়। চামড়া দিয়ে তাঁবু এবং পশম দিয়ে কি করা হয়? পোশাক তৈরি করা হয়। এই অংশটা এক কথায় হচ্ছে যে আপনার এই আরবের ফসলাদি থেকে খেজুর গাছকে কেন বৃক্ষরানী বলা হয় এটা যেমন গুরুত্বপূর্ণ, আবার এখানে আরবের প্রাণী থেকে উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন এটাও গুরুত্বপূর্ণ। আরব জাতি থেকে তেমন কোনো সৃজনশীল আসে না, আহ, বা আসার সম্ভাবনা নেই। স্বকীয়তা এবং স্বাতন্ত্র্যবোধে আরব জাতি দুই ভাগে বিভক্ত ছিল, যে বায়দা এবং হচ্ছে বাকিয়া। বায়দা যারা, তারা হচ্ছে আদ, সামুদ, তামস, জাদিস। এগুলো হচ্ছে যে বিলুপ্ত হয়ে গেছে। এগুলা ছাড়া বর্তমানে যে আরব ভূখণ্ডের প্রধান অধিবাসী যারা, তারা হচ্ছে বাকিয়া জাতি। এই বাকিয়া জাতির শ্রেণীভুক্ত আরবে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত আরব আর একটা হচ্ছে যে মুস্তারিবা বা অনারব যেটাকে বলা হয়। দক্ষিণ আরবের ইয়ামেন অঞ্চলের অধিবাসী ছিল বলে তারা ইয়ামেনীয় বা হিমারীয় বলে পরিচিত। ইসমাইল আলাহিসাল্লামের একজন বংশধর আদনান মোস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে মোস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতাকে আদনান, তিনি কে ছিলেন? তিনি ছিলেন ইসমাইল আলাহিসাল্লামের একজন বংশধর। এই হচ্ছে এখান থেকে যদি কয়েকটা এমসিকিউ আসে, আরব জাতি থেকে যদি এমসিকিউ আসে তাহলে হচ্ছে যে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যবোধ কয় ভাগে ভাগ করা হয়েছে, বায়দা বিলুপ্ত জাতিগুলা কি কি, এবং হচ্ছে যে বর্তমানে আরব ভূখণ্ডের প্রধান জাতি কোন কোন গোত্রের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে যে বাকিয়া জাতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলা কি কি। আর হিমারীয় বা ইয়ামেনীয় বা হিমারীয় কারা। দেন হচ্ছে যে আহ মোস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এই হচ্ছে এখান থেকে আসতে পারে। এখন এখান থেকে মূলত আমরা রিডিং পড়ার পরও আমরা বুঝি না যে প্রশ্নগুলো কেমন হবে। সেই জন্য আমি আপনাদের এই প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি শার্ট নির্দেশ তৈরি করছি। এগুলো আপনাদেরকে শীট আকারে গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সাথে হচ্ছে যে এমসিকিউ থাকবে, সৃজনশীল থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।